শুরুতেই জানিয়ে দিব, অক্টোবরের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচির একটি উৎপাদনে আঘাত করেছে বলে দাবি করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এবং আরও জানিয়ে দিব, ইসরায়েলের আক্রমণ সামলে হিজবুল্লাহ ঘুরে দাঁড়িয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে হিজবুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, গত মাসে চালানো বিমান হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচির একটি উপাদানে আঘাত করেছে। এই হামলার ফলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা কমেছে। গতকাল সোমবার নিজেদের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু এই দাবি করেন। তিনি বলেন, এটা গোপন কোনো বিষয় না, এই হামলা তাদের পারমাণবিক কর্মসূচির একটি সুনির্দিষ্ট উপাদানে আঘাত করেছে। ঠিক কোন উপাদানে আঘাত করেছে তা স্পষ্ট করেননি নেতানিয়াহু, তবে তিনি বলেন, এতে ইরানির পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধ করা যায়নি। 1 অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। ইরানের সহায়তাপুষ্ট হামাসের প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ও নিজেদের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের এক কমান্ডারের হত্যাকাণ্ডের জবাবে ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তেহরান। তবে এসব ক্ষেপণাস্ত্রর অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। এই হামলার জবাবে 26 অক্টোবর ভোরে ইরানের রাজধানী তেহরান সহ 3টি প্রদেশে 3 দফায় বিমান হামলা চালায় ইসরায়েল। এর আগে গত এপ্রিল উভয় দেশের মধ্যে প্রথমবারের মতো সরাসরি পাল্টাপাল্টি হামলা হয়। গতকালের ভাষণে নেতানিয়াহু বলেন, এপ্রিলের হামলা ছিল তুলনামূলক ছোট, তবে সেই হামলায় তেহরানের আশেপাশে ইরানের মোতায়েন করা রাশিয়ার তৈরি একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়। এর পরেও ইরানের হাতে আরও 3টি S-300 ছিল। 26 অক্টোবর হামলায় এই 3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয় বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তবে হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজিদ দাবি করেছিলেন, ইসরায়েলের হামলা আমাদের ক্ষেপণাস্ত্র তৈরির বিঘ্ন ঘটাতে পারেনি। হিজবুল্লাহকে এখন 2 ফ্রন্টে লড়াই করতে হচ্ছে। এক, ইসরায়েলি সেনাকে প্রতিহত করতে হচ্ছে এবং লেবাননের ভেতরে রাজনৈতিক ও সামাজিক চাপ সামাল দিতে হচ্ছে। 11 নভেম্বর হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের রেকর্ড সংখ্যক রকেট ও মিসাইল নিক্ষেপ করে সাফেদ, এইকা ও হাইফা অঞ্চল। সেখানে উত্তরাঞ্চলের বেশিরভাগ লোক বাস করেন। সেসব জায়গা হামলা করেছে হিজবুল্লাহ। গত 1 অক্টোবর লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান শুরুর 1 মাসের বেশি সময় পার হিজবুল্লাহ এত বড় আক্রমণ করল। প্রতি বছর 11 নভেম্বরকে হিজবুল্লাহ তাদের শহীদ দিবস হিসাবে পালন করে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে মারা গেছেন তাদের স্মরণে এই দিনটি পালন করে আসছে হিজবুল্লাহ। শহীদ দিবস উপলক্ষে হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ বৈরুতের দক্ষিণ শহরতলিতে একটি সংবাদ সম্মেলন করেন। এই শহরতলির বেশিরভাগটাই ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সাংবাদিকেরা খুব সাবধানে ধ্বংসস্তূপ আর বারুদের গন্ধর ভেতর দিয়ে লর্ড অব মাস্টার কমপ্লেক্সে যান। এখানে দাঁড়িয়েই হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ভাষণ দিয়েছেন। গত সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। ইসরায়েলের আক্রমণের তীব্রতা বৃদ্ধি এবং হিজবুল্লাহর দুর্গ সংবাদ সম্মেলন প্রতিরোধের ক্ষেত্রে প্রতীকী মূল্য রয়েছে, কেননা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের কৌশলগত ব্যবস্থা পরিবর্তন করা। এই বক্তব্যের তাৎপর্য হচ্ছে প্রতিরোধের অক্ষর ভিত্তিমূল হিজবুল্লাহকে ধ্বংস করে ফেলা, কেননা হিজবুল্লাহ ইরাক, ইয়েমেন, সিরিয়া ও অন্য জায়গায় ইসরায়েল বিরোধী আন্দোলনের অনুপ্রেরণা। এসব প্রতীকী কর্মকাণ্ডের মধ্য দিয়ে হিজবুল্লাহ তার শত্রু ও সমর্থক 2 পক্ষকে দেখাতে চায় যে সাম্প্রতিক বিপর্যয়ের পরও তাদের শক্তি দৃঢ় আছে এবং তারা লড়াই চালিয়ে যাবে। সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর ওপর বড় বড় আঘাত এসেছে। তাদের যোগাযোগ নেটওয়ার্কের ডিভাইস বিস্ফোরণ থেকে শুরু করে হাসান নাসরুল্লাহ সহ শীর্ষ কয়েকজন নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনী হাজার হাজার বার বিমান হামলা করেও এবং লেবাননে কয়েক হাজার সেনা পাঠিয়েছে। যদিও ইসরায়েলের সেনারা দক্ষিণ অঞ্চলের একটি গ্রাম দখল নিতে ব্যর্থ হয়েছে। সংবাদ সম্মেলনে আফিফ বলেন, আমাদের লড়াই করার
একটা দৃঢ় ইচ্ছা আছে, আর আমরা একটা দীর্ঘ যুদ্ধের জন্য নিজেদের পুনর্গঠিত করছি, প্রস্তুতি নিচ্ছি। এর কারণ হিসাবে তিনি বলেন, এই যুদ্ধের প্রতিরোধের ভাগ্য এবং লেবানন ও মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণ করবে। 13 নভেম্বর দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের আক্রমণে 9 জন ইসরায়েলি সেনা নিহত হন। হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, লক্ষণ দেখে মনে হচ্ছে হিজবুল্লাহ ঘুরে দাঁড়িয়েছে। নাইম কাসেমকে দলের প্রধান নির্বাচন করার পর হিজবুল্লাহর নেতৃত্ব পর্যায়ে পুনর্গঠন শুরু হয়। সাম্প্রতিক মাসগুলোয় যেসব কমান্ডার নিহত হয়েছেন তাদের জায়গায় নতুন কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে। গত মাসে হিজবুল্লাহর নতুন মহাসচিব কাসেম তার প্রথম বক্তব্যে বলেন, সব শূন্য পদ পূরণ করা হয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলের প্রতিদিনই রকেট ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। সম্প্রতি তারা 300 কিলোমিটার পাল্লার এবং 500 কেজি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম আধুনিক ফাতেহ 100 ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম হয়। অন্যদিকে ইসরায়েল বাহিনী লেবাননে বেশ কয়েকটি সীমান্ত শহরের দিকে অগ্রসর হয়েছে। তারা হিজবুল্লাহ টানেল ও অস্ত্রভাণ্ডার ধ্বংস করার দাবি করেছে, কিন্তু তারা এসব শহরে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি। এ মাসের শুরুতে খিয়াম শহর থেকে সেনা প্রত্যাহার করে নিতে হয়েছে। একইভাবে হিজবুল্লাহ তাদের মিসাইল হামলা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। লেবাননের ভিতরে রাজনৈতিক ও সামাজিক চাপের কারণে হিজবুল্লাহর কাজ কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রথম ও অগ্রাধিকারের দায়িত্ব হলো ইসরায়েলের আক্রমণের কারণে যে 10 লাখ মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন তাদের পুনর্বাসন করা, কেননা এই বাস্তুচ্যুত লোকেরা এখন চরম দুর্ভোগের দিন কাটাচ্ছে। বিষয়টি আগে থেকেই অনুমান করে হিজবুল্লাহ প্রচুর পরিমাণে খাবার, বিছানা, কম্বল, ঔষধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করেছিল, কিন্তু ইসরায়েলি বিমান হামলায় সেগুলো ধ্বংস হয়ে গেছে। এছাড়া পেজার ও ওয়াকিটকি নেটওয়ার্ক বিস্ফোরণে হিজবুল্লাহর সামাজিক কর্মকাণ্ড ও চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত অনেক কর্মী আহত হন। এসব কর্মীকে সম্ভাব্য বাস্তুচ্যুত লোকেদের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল। এ কারণে ইসরায়েলি হামলা শুরুর দিনগুলোতে হাজার হাজার লেবানিকে রাস্তায় তাঁবুতে রাত কাটাতে হয়েছে। সেই পরিস্থিতি এখনও খানিকটা উন্নতি হয়েছে। এর কারণ হচ্ছে হিজবুল্লাহ এই কাজের জন্য তাদের লোকদের দায়িত্ব পুনর্বন্টন করেছে। একই সঙ্গে এনজিওগুলোর সহায়তায় লেবানন সরকার বাস্তুচ্যুতদের সহযোগিতায় এগিয়ে এসেছে, কিন্তু এই ক্ষেত্রে আরও অনেক বেশি প্রচেষ্টা দরকার। হিজবুল্লাহ তাদের রাজনৈতিক বিরোধীদের দিক থেকে ক্রমাগত সমালোচনার মুখে পড়ছে। বিশেষ করে লেবাননের খ্রিস্টান সম্প্রদায়ের রাজনৈতিক নেতারা যুদ্ধের জন্য হিজবুল্লাহকে দায়ী করে যাচ্ছে। লেবাননের নাম প্রকাশে ইচ্ছুক একজন স্বতন্ত্র পার্লামেন্ট সদস্য একটি সংবাদ মাধ্যমে বলেন, পশ্চিমা রাষ্ট্রদূতেরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জার্মানি রাষ্ট্রদূতেরা হিজবুল্লাহকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে লেবাননে হিজবুল্লাহ শত্রুদের উৎসাহিত করছে। লেবাননের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফারেজ বুয়েজ মধ্যপন্থী এই রাজনীতিবিদ ম্যারোনাইট খ্রিস্টান সম্প্রদায়ের। তার মতে লেবানন গঠন হয়েছে দেশটির বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় মধ্যকার একটি সূক্ষ্ম ভারসাম্যর উপর ভিত্তি করে। এটি ঐক্যমতের ওপর প্রতিষ্ঠিত। যখন কোনো ধর্মীয় সম্প্রদায় তার স্বাভাবিক ভূমিকার চেয়ে বেশি ভূমিকা নেয় তখন সেটা ভারসাম্যতা নষ্ট হয়। লেবাননের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভাজন বাড়া সত্ত্বেও বোয়েজ লেবাননের সাম্প্রতিক উত্তেজনা বড় আকার ধারণ করেনি বলে মনে করেন। তিনি বলেন, বাস্তুচ্যুত মানুষদের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়ে একটি জাতীয় সংহতি তৈরি হয়েছে। বিবৃতি আছে, এটা সত্য, কিন্তু সেটা একটা নগণ্য যে জাতীয় ঐক্য চির ধরতে পারবে না। লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন বড় কোনো ফাটল তৈরি হয়নি। হিজবুল্লাহ এখনও ইসরায়েলের অপ্রতিদ্বন্দ্বী শত্রু, কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হবে লেবাননে অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা ততই বাড়বে।